প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা আসলে কি দেখি, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। এখন এই বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ আসলে দুইটা হইতে পারে। আমরা জানি বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের একটা ইকুয়েশন আছে, আবার ক্ষারীয় বাফার দ্রবণ পিএইচ নির্ণয়ের একটা ইকুয়েশন আছে। তো বাফার দ্রবণ ক্লাসে নিশ্চয়ই আমরা আসলে বাফার দ্রবণ কি, বাফার ক্ষমতা কি, বাফার ক্রিয়া কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে এই বিষয়গুলো আমরা পড়াশোনা করছি। তারপর আমি একটু বেসিকটা আসলে আলোচনা করে দিচ্ছি, একটু আপনাদের একটু রিমাইন্ড করে দিচ্ছি আর কি। তো প্রথমে আমাদের আসলে জানা উচিত যে আসলে বাফার দ্রবণ কি কি। বাফার দ্রবণ নিশ্চয়ই আমরা অনেকেই জানি। বাফার দ্রবণ যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলে ওই দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ পিএইচ মান পরিবর্তিত হয় না। অর্থাৎ এটা আমরা বলতে পারি অ্যান্টিবায়োটিক যুক্ত দ্রবণ। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের শরীরে রক্ত আছে না, ব্লাড আছে। তো আমরা যদি রক্ত আসলে কি ঈষৎ ক্ষারীয়, তা আমরা কি আসলে একদিন মনে করেন আমি টক জাতীয় জিনিস বেশি খাইলাম, অর্থাৎ অ্যাসিডিক জিনিস বেশি খাইলাম, আমার কি রক্তের পিএইচ মান চেঞ্জ হয়ে যায় না? কারণ রক্ত একটা বাফার দ্রবণ, এটা আমরা আসলে জানি। তো যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে। এখন আসে আবার অম্লীয় বাফার দ্রবণ। কি দ্রবণ? যেহেতু আমরা অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ শিখবো আর কি। অম্লীয় বাফার দ্রবণ, আচ্ছা, এই সংজ্ঞাটাও নিশ্চয়ই আমরা আগের ক্লাসে বলছিলাম। এই যে দ্রবণের যে বাফার দ্রবণের পিএইচ মান 7-এর চেয়ে কি হবে, কম হবে, লেস দেন 7, তাকে আসলে আমরা অম্লীয় বাফার দ্রবণ বলবো। আচ্ছা, তো অম্লীয় বাফার দ্রবণটা আসলে কিভাবে গঠিত করা হয় সেটা আমরা নিশ্চয়ই জানি। কি বলেন তো, কিভাবে বানাইছিলাম? মৃদু অম্ল এবং তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণের মিশ্রণ, এই যে একটা মৃদু অম্ল, এটা আয়ন নিতে হবে CH3 CAA আয়ন এবং H+ আয়ন। এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় মনে হয় এই মৃদু অ্যাসিডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, যে লবণটা হবে সোডিয়াম অ্যাসিডেট লবণ CH3 COONA, এই যে CH3 COONA+, এইটা ছিল আমার অম্লীয় বাফার দ্রবণ। তো যে বাফার দ্রবণের পিএইচ মান 7-এর চেয়ে কম তাকে সে অম্লীয় বাফার দ্রবণ বলে। এখন আমি যদি আবার বলি ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ, তো আসলে কি বলবেন? যে বাফার দ্রবণের পিএইচ মান 7-এর চেয়ে কি বেশি, যে বাফার দ্রবণের পিএইচ মান 7-এর চেয়ে কি হবে, বেশি হবে, সেটাকে ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ আমরা কিভাবে বানাই বলেন তো? মৃদু ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু ক্ষার, আমি এটাকে দিলাম, দিলে এটা অল্প পরিমাণে দেবে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, এবং তার সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় আমি এর সাথে HCl এর বিক্রিয়া দিলাম। তো HCl এর বিক্রিয়া দিলে আমার যে লবণটা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একমুখী তীর চিহ্ন দিব। আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলোকে উভমুখী তীর চিহ্ন দিই, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলোকে একমুখী তীর চিহ্ন দিই। এই হইল অ্যামোনিয়াম আর হইল Cl-। এই আসলে আমার একটা অম্লীয় বাফার দ্রবণ, একটা ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমাকে আসলে কি করতে হবে? এই ধরনের যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। পিএইচ আসলে কি? কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমি যদি পিএইচ এর সংজ্ঞা দিই, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমরা সবাই জানি পিএইচ -log H+n, ঠিক আছে? অর্থাৎ কোন দ্রবণে কি পরিমাণ হাইড্রোজেন আছে তার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আসলে পিএইচ বলে। আশা করি আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারছি। এখন আসলে ওই যে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ, এটাকে বলা হয় হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ। কি? হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ। এই সমীকরণটা আসলে কি? আমি যদি অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের কথা বলি আর কি, তার সমীকরণটা আসলে কি জানেন? এই যে পিএইচ pKa প্লাস লগ লবণ বাই অম্ল। আমি যদি অম্লীয় বাফার দ্রবণের কথা বলি আর কি, পিএইচ
পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। এই আসলে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। আমরা আসলে এই জিনিসটাই প্রমাণ করব অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। এখন আমি যদি ক্ষারীয় বাফার দ্রবণের কথা বলতাম, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ আসলে আমরা সরাসরি কি করতে পারি, মানে এই অনুরূপ আসলে ক্ষারীয় বাফার দ্রবণের পি অফ ওএইচ একটা ইকুয়েশন হবে, আমরা কিন্তু পিএইচ নির্ণয় করব। তে পি অফ ওএইচ ইজিক্যাল টু কি হবে, পিকে বি প্লাস লগ লবণ বাই ক্ষারক, লবণ বাই ক্ষারক। এটা কিন্তু আমার পিএইচ বের হইল না, এটা কি হয়েছে, এটা হয়েছে আসলে আমার পি অফ ওএইচ। এই পি অফ ওএইচ থেকে আসলে আমি তার পিএইচ এর সম্পর্কটা বের করতে পারবো। আচ্ছা, আমি আশা করি এই অংশগুলো আমার মুছে ফেললে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, এটা আসলে আবার আমরা একটা পরিচিত ইকুয়েশন আছে, আমি তো আসলে পিএইচ বের করবো, এই জায়গায় কিন্তু ওএইচ আমরা এটা দেখাবো, আমি তো প্রতিবেদন আপনাদের করাবোই, সমস্যা নাই। পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ ইজিক্যাল টু 14, এটারও প্রতিবেদন আছে, আমরা শিখবো হয়তো। ওই জায়গা থেকে আমি যদি কি করি, ওই যে পি অফ ওএইচ এর পরিবর্তে মানে পিএইচ এর মান বের করতে চাই যদি, পিএইচ ইজিক্যাল টু 14 মাইনাস পি অফ ওএইচ, এই জায়গা থেকে আমি আসলে তার ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আর আমি ওই দিকে যাচ্ছি না, আমার প্রথমে যে কাজটা আমি এটা করাবো, অবশ্যই একসাথেই পড়াবো। তো আমি প্রথমে আসলে শিখবো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি কি বের করব, আমরা বের করব অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ইকুয়েশনটা আমরা আসলে। ওকে, এখন আসেন আমরা আসলে প্রথমেই আমরা কি শিখতেছি, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ। ক্ষারীয় বাফার দ্রবণের, ওকে আমি এটা উঠে ফেলি। ওকে, তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা, আমরা এটা আসলে একটা ইকুয়েশন, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। আমি আপনাদের প্রতিপাদন তো করাবোই, করানো শেষে আমি আপনাদের পিডিএফটাও আসলে দেখাই দিব। অর্থাৎ আমি এই জায়গায় যাইতে হবে, কিছু করতে এই জায়গায় আমাকে যেতে হবে। ওকে, এই ক্ষেত্রে আমরা হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা যে অম্লীয় বাফার দ্রবণের কথা একটু চিন্তা করি। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মৃদু অম্ল CH3COOH, এটাকে আমি উপমুখী তীর চিহ্ন দিলাম, দিলে আসলে কি হবে CH3, কেন উপমুখী তীর চিহ্ন দিলাম, কারণ এটা মৃদু অম্ল, মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলোকে আমরা উপমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি বিয়োজনটা। ওকে, এই হইল অ্যাসিটেট আয়ন আর এই হইল আমার H+ আয়ন। আচ্ছা স্যার, আমাদের কি সাম্য ধ্রুবকের কথা মনে আছে? সাম্য ধ্রুবক কি আসলে ওই যে কে, এটা উৎপাদায়ন সময়ের মোলার ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল, ওইভাবে ছিল। তা আমরা জানি কি, জানি আমরা এই জায়গা থেকে বলতে হয় না, আমরা জানি কে এ সাম্য ধ্রুবক কে সমান উৎপাদায়ন বাই বিক্রিয়কের, উৎপাদকে CH3COO অ্যাসিটেট আয়ন ইনটু H+ আয়ন, উৎপাদ এই দুইটা, আর বিক্রিয়ক হইল আমাদের CH3COOH। এখন এই জায়গা থেকে আসলে আমাকে বের করতে হবে, আমি তো ওই ফরম্যাটে যাইতে হবে। আচ্ছা স্যার, এই ফরম্যাটে যাইতে আমরা যদি একটু চিন্তা করি, স্যার এই পিএইচ আসলে কোথা থেকে আসে, পিএইচ ইজ টু মাইনাস লগ H+ আয়ন, এই জায়গা থেকে আসে না? আসে তো। পিকে কোথায় থেকে আসে, মাইনাস লগ কে। আমি আসলে ওই যে এইটাকে ওই ফরম্যাটে নিতে পারলে তো আমি পিএইচ এর মান বসাই দিব, তাই না? ওকে, এখন দেখেন আমি কি করব, এই জায়গায় ওই যে H+টাকে এদিকে নিয়ে আসবো, বা দেখেন আমরা যদি একটু H+, ওকে এই H+টা তাহলে এটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা উপরে চলে যাবে। আমি একসাথে করে ফেলে, আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝবেন, না বুঝার কিছু আসলে। CH3COOH এই হইল অম্ল, আর নিচে হইল আমার আসলে কি CH3COO অ্যাসিটেট আয়ন। ওকে, আমরা কাজ করি, কেটা একটু এইদিকে সরায়
কে এ ইন্টু কে এই জায়গায় দিলে হবে, উপরে দিলেও হবে, কোনো সমস্যা নাই। এই জায়গায় আসলে হয়েছেটাকে বলেন তো? আমি মনে করেন কোনাকুনি গুণ দিছি, এই দুইটা গুণ, কোনাকুনি গুণ দিলা এবং এইটা গুণ দিলাম, আমি এইচ প্লাস বের করবো, এই এসিডের আয়নটা নিচে চলে যাবে। এটা আসলে সিম্পল বিষয়, আশা করি আমরা বুঝছি। এখন আমরা আসলে কি করব, একটু দুইটা ল্যাঙ্গুয়েজ দেখবো। ল্যাঙ্গুয়েজটা আসলে কি এই জায়গায় একটু খেয়াল করেন স্যার। ওই যে আমাদের CH3 COOH CH3 COOH H প্লাস, সমায়ন প্রভাবের কথাটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সমায়ন প্রভাবটা আসলে কি ছিল? CH3 COONA CH3 COO মাইনাস আর Na প্লাস। স্যার একটু খেয়াল করেন, সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব বিষয়টাকে আমাদের একটু আমলে আনতে হবে। এখন স্যার সমায়ন প্রভাবটা কি আপনাদের মনে আছে? সম আয়ন প্রভাব, সমায়ন প্রভাবটা ছিল যে কমন আয়ন বা সম আয়ন বিশিষ্ট এই যে অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত অ্যাসিডেট আয়ন এবং H প্লাস আয়ন হইল, সোডিয়াম অ্যাসিডেট লবণ বিয়োজিত অ্যাসিডেট আয়ন এবং Na প্লাস আয়ন। এই জায়গায় সমায়ন বা কমন আয়ন কোনটা? এটা না? আচ্ছা, আমরা জানি এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো সমায়ন প্রভাবের বেসিকটা আসলে কি আমরা ইয়েতে পড়ছি হয়তো বাফার দ্রবণে, যে সম আয়ন বিশিষ্ট একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরস্পরের সাথে মিশ্রিত করলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন কিছুটা হ্রাস পায়। এই ঘটনাকে সমায়ন প্রভাব বলে। এর মানে আমরা জানি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আসলে অল্প পরিমাণে আয়নিত, খুব নগণ্য পরিমাণে। এই যে অ্যাসিটিক অ্যাসিড পানিতে অল্প পরিমাণে আয়নিত হয়, এজন্যই তো সে দুর্বল অ্যাসিড। এখন আমি যদি এটার মধ্যে আবার এরকম একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ দিয়ে দিই, তখন এই লবণটা বিয়োজিত অ্যাসিডেট আয়ন এবং Na প্লাস আয়ন উৎপন্ন করে। তখন সে কি করে স্যার? এই যে অ্যাসিডেট আয়নের কারণে এই উৎপাদের গণমাত্রা বেড়ে যায়। আমরা লাসা তেলের নীতির কথাটা একটু চিন্তা করবো এই সাম্যাবস্থায়। এখন আমি যখন এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অল্প পরিমাণে বিয়োজিত হয়ে আছে, এর মধ্যে যখন আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিব, তখন অতিরিক্ত পরিমাণে অ্যাসিডেট আয়ন উৎপন্ন হইয়া সে উৎপাদের গণমাত্রা কি করে? বাড়ায় ফেলে। উৎপাদের অ্যাসিডেট আয়ন গণমাত্রা বাড়ায় ফেলে। তখন এই অ্যাসিডেট আয়ন আবার ওই যে H প্লাসের সাথে যুক্ত হইয়া অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ এই দুর্বলটা অল্প পরিমাণে কিছুটা বিয়োজিত হচ্ছিল, কিন্তু তার প্রভাবের কারণে এটা আর বিয়োজিত হওয়াটা একেবারে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম আর কি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই যে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রাটা তার প্রারম্ভিক ঘনমাত্রাটি সমান। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য এমনিতে অল্প পরিমাণে আয়নিত হয়, তার মধ্যে যদি আমি আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য দিয়ে তার বিয়োজনটা আমি হ্রাস করে দিই, তাইলে আসলে তার তেমন গণমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ প্রারম্ভিক গণমাত্রার সমানই আসলে অ্যাসিড এই জায়গায় থাকে। ওকে, এর মানে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রাটা মানে আমি বলতেই পারি যেটা খুব বেশি আয়নিত হবে না, ফলে তার গণমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। এখন আসেন, তাইলে গেল, কিন্তু এখন আসেন এই যে অ্যাসিটিক আয়ন, এটা তো আর এই CH3COOH থেকে উৎপন্ন অ্যাসিডের আয়নের সংখ্যা নাই বললেই চলে। যাও কিছু উৎপন্ন হয়েছিল তার প্রভাবে এটা আবার বিয়োজিত হয়ে গেছে, তাই না? এখন এই মিশ্রণের মধ্যে আমি যদি বলি এইটাকে কে প্রদান করতেছে? CH3COOH। তো এই অ্যাসিডের আয়নের যোগানটা আসলে কে দিচ্ছে বলেন তো? আমি বলছি যে এই উপরের অ্যাসিডের ক্ষেত্রে সে তো বিয়োজিত হয় অল্প পরিমাণে, তীব্র তড়িৎ বিশ্লেষের কারণে তার বিয়োজন আরো হ্রাস পায়, মানে নাই বললেই চলে। তাইলে এই মিশ্রণের মধ্যে অ্যাসিডের আয়নটা আসে আসলে কোথা থেকে? এই অ্যাসিডের আয়নটা আসে আসলে এই লবণ থেকে। কি থেকে? লবণ। অর্থাৎ আমরা বলতে পারি এই যে দ্রবণের অ্যাসিডেট আয়নের ঘনমাত্রাটা ইজ ইকুইভ্যালেন্ট লবণের ঘনমাত্রা। আমি একটু জাস্ট বুঝানোর জন্য লিখতেছি CH3COON। অর্থাৎ এই জায়গায় এই মিশ্রণে অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা ইজ ইকুইভ্যালেন্ট লবণের ঘনমাত্রা। কথাটা কি বুঝছেন? যে অ্যাসিটিক অ্যাসিড তো অল্প পরিমাণে বিয়োজিত হয়, হাজার কোটির মধ্যে এক দুইটা হয় বা অল্প পরিমাণে হয়। এখন হইল, কিন্তু আমি যখন এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য দিলাম, তখন এই সমায়নের প্রভাবের কারণে তার বিয়োজন আরো হ্রাস পাইল। মানে এটার মধ্যে এই যে অ্যাসিড বিয়োজিত হইয়া অ্যাসিডেট আয়ন এবং H প্লাস আয়ন উৎপন্ন করছে, এর সংখ্যাটা খুবই কমে যাবে। অর্থাৎ এই অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাসিডেটের পরিমাণ নাই বললেই চলে। অর্থাৎ
তার আদি ঘনমাত্রা যা ছিল তাই থাকবে। তাইলে এখন মিশ্রণের মধ্যে তো অ্যাসিটেট আয়ন আছে, এই সংখ্যাটা আসলে কোথা থেকে আসতেছে? তো এই মোটামুটি এই জায়গায় যে অ্যাসিটেট আয়নের সংখ্যাটা এটা আসতেছে সোডিয়াম অ্যাসিটেট থেকে। তাই আমি বলতে পারি যে অ্যাসিটেটে এই মিশ্রণে অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা ইজ ইকুইভ্যালেন্ট লবণের ঘনমাত্রা, কারণ লবণ থেকে এটা প্রাপ্ত হইতেছে। এখন আসলে আমরা কি করব, অর্থাৎ এইটার পরিবর্তে আমি লবণ লিখতে পারি, এই যে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, ঘনমাত্রা অফ লবণ। এখন আমি এটাকে বাংলায় লিখে ফেলবো। আমি কিন্তু এই জায়গায় কিছু ল্যাঙ্গুয়েজ আমরা লিখবো, ওই যে এই কথাটা একটু আগে আমি বলছি যে এই জায়গায় অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হে অল্প পরিমাণে বিয়োজিত হয়, কিন্তু সোডিয়াম অ্যাসিডের তীব্র তড়িৎ বিশ্লেষণ হয়, তার অ্যাসিডেট আয়নের প্রভাবে তার বিয়োজন আরও হ্রাস পায়, ফলে তার আদি ঘনমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকে। এবং এখানে উৎপন্ন অ্যাসিডেট আয়নের ঘনমাত্রাটা আসলে লবণের ঘনমাত্রা। এই ল্যাঙ্গুয়েজগুলো এই জায়গায় লিখবো, আমি পিডিএফ আপনাদের দেখাবো, ঠিক আছে? তাইলে আমি আসলে কি লিখতে পারি বলেন? সুতরাং আমরা কি লিখতে পারি, H প্লাস ইজ ইকাল টু কে, কে এটা একটু আলাদা করে ফেলি স্যার। ওই যে এটা কি অ্যাসিড বা অম্ল, যেটাই লিখি, আর নিচে লিখবো কি এই যে অ্যাসিডেট আয়নটা আসলে কার ইকুইভ্যালেন্ট লবণ, অর্থাৎ এই জায়গায় আমি লিখবো লবণের ঘনমাত্রা। এই অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা কার উপর নির্ভর করতেছে? লবণের উপর। আমাদের কি প্রতিপাদন হয়েছে? না, আমাদের কিন্তু উপরে যাইতে হবে লবণ, নিচে আসতে হবে কি অম্ল। এই জায়গায় কিন্তু অ্যাসিড উপরে আছে। আশা করি এই অংশটা আমরা বুঝতে পারছি। এই অংশের উপর কিন্তু আমরা কি করব, লিঙ্গুজ দেখবো, যে ডট ডট আমি দিছি যে অংশটা। ওকে, এখন আসেন আমরা এই জায়গা থেকে এই জায়গায় যাই, কেমনে যাই আসলে একটু আমি ছোট করে ফেলি অংশটাকে। ওকে, এখন আমরা এক কাজ করি, এই জায়গায় উভয় পক্ষে লগ নিয়ে নিই, কি নিই, লগ বা দিলে, হ্যাঁ লিখি লগ H প্লাস আয়ন সমান লগ কে। আমরা জানি গুণ থাকলে কি হয়, প্লাস হয়, লগ অম্ল আছে, অ্যাসিড না লিখে আমরা অম্ল লিখে ফেলি, অম্লটাই বেশি ইউজ করা হয় আর কি, সমস্যা নাই, যেটা ইচ্ছা লিখতে পারেন, অম্ল বাই লবণ। ওকে, আমি উভয় পক্ষে কি নিয়ে নিছি, লগ নিছি। এখন আমি যদি পিএইচ বানাইতে হয় তো আমার কিন্তু লাগবে মাইনাস লগ H প্লাস আয়ন, মাইনাস লগ H প্লাস আয়ন, আমার কিন্তু মাইনাস টানতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি মাইনাস আর সবটিকে মাইনাস দ্বারা গুণ করে দিই, কি সমস্যা? এখন আমি কি করব, উভয় পক্ষে লগ নিয়ে, এটা কি করছি আমরা, উভয় পক্ষে সাইড নোট, উভয় পক্ষে লগ নিয়ে। আপনাদের আমি পিডিএফ দিব, ল্যাঙ্গুয়েজটা আসলে পিডিএফ অনুযায়ী লিখে ফেলবেন, সমস্যা নেই। উভয় পক্ষে লগ নিয়ে, আমি লগ নিয়ে এটা পাইছি। এখন কি করবো, -1 দ্বারা গুণ করে, বা মাইনাস লগ H প্লাস আয়ন, কেন আমাদের প্রয়োজন সেই জন্য আমরা মাইনাস লগ কে, মাইনাস কি হবে, লগ অম্ল বাই লবণ, ঠিক আছে? আমরা প্রয়োজন অনুযায়ী এটা কি করছি, -1 দ্বারা গুণ করে সাইড নোট লিখতে পারি। এখন আসেন একটা জিনিস আমরা করি, এই জায়গায় আমাদের কিন্তু একটা সূত্র আছে, আপনারা সেটা জানেন কিনা। সূত্রটা এরকম, যে সূত্রটা একটু দেখেন স্যার, সূত্রটা হলো এরকম, লগ এ বাই বি ইজ ইকুয়াল মাইনাস লগ বি বাই এ। এটাকে একটু বড় করে ফেলি, লগ কি হবে, বি বাই এ। এই জিনিসটা আমরা একটু কাজে লাগাবো, মানে লগ এ বাই বি ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগ বি বাই এ। ওই যে বাঘ থাকলে বিয়োগ হয়। এখন আমরা এক কাজ করি, এই যে এই অংশটাকে আমি আসলে কি লিখতে পারি, পিএইচ, এই অংশটাকে আমি অনুরূপভাবে পিকে লিখতে পারি, কিন্তু এই জায়গায় আসলে আমি কি করব, তখন ওই যে আমি লবণটাকে উপরে নিলে অম্লটাকে নিচে আনলে এই জায়গায় একটা মাইনাস হবে, মাইনাস সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বিষয়টা বুঝছেন কিনা দিকেন, এই যে মনে করেন এটা লগ অম্ল বাই লবণ। এখন আমি কি করতে চাই,
মাইনাস লগ লবণ বাই অম্ল, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? আশা করি বুঝতে পারছি। তাহলে চলেন আমরা এই অংশটা, এই লাইনটা একটু বা আমি এটাকে লিখতে পারি পিএইচ, কি লিখে ফেলবো না, পরে লিখে আচ্ছা লিখে ফেলি পিএইচ। এটা সমান আমি লিখতে পারি পিএইচ সমান সমান, যেহেতু পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন, তাইলে অনুরূপভাবে আপনি কি লিখবেন, পি অফ কে এ ইজিক্যাল টু মাইনাস লগ কে এ, এরকম থাকলে তো লেখাই যায়। তো যেহেতু আছে মাইনাস লগ কে এ, এটা ধ্রুবক, থার্ড ব্র্যাকেট না দিলে হচ্ছে, এই জায়গায় সমস্যা নেই। ওকে, লগ, ওকে। তা আমি এটাকে কি করব, পি কে এ। আচ্ছা, তাইলে এখন আমরা আসলে কি করব, এই জায়গায় এই চেঞ্জটা দিকেন স্যার, এই তো মাইনাস আছে, মনে করেন মাইনাসটা আমি অপরিবর্তিত রেখে দিচ্ছি, ওই যে লগ এ বাই বি আছে। ফর এক্সাম্পল আমি এইদিকে তাকাইলাম না, লগ এ বাই বি আছে। এখন আমি কি করব, লবণটা উপরে নিব, অম্লটা নিচে আনবো, আর একটা মাইনাস হবে, তে ওই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি এই জায়গায় লিখে ফেলতে পারি প্লাস লগ, আপনি একটা লাইন বেশি লিখলেও লিখতে পারেন, সমস্যা নেই, লবণ বাই অম্ল। আশা করি আমাদের এটা, ওই দেখেন পিএইচ ইজিক্যাল টু পিকে প্লাস লগ লবণ বাই অম্ল প্রতিপাদিত হয়ে গেছে। বলেন তো বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারার কথা সবাই, ঠিক আছে। তাহলে চলেন আমরা আমাদের পিডিএফটা দেখে ফেলি, কি করি, পিডিএফটা দেখে ফেলি। আচ্ছা, এই যে লগ নিছি, তারপরে মাইনাস দ্বারা গুণ করছি, তারপরে সূত্র, তারপরে এটা তো আমরা প্রতিপাদন করবো, এই জিনিসগুলো তো আমরা জানি। আমি একটু মুছেই ফেললাম, কোনো সমস্যা না। এখন আসলে আমরা এই পিডিএফটা আসলে একটু দেখাই ফেলবো। পিডিএফটা আলাদা হয়ে আসলে দেখার তেমন কিছু নাই, মানে আমরা তো যা পড়াইছি তাই আর কি লেখা আছে, তারপর একটু দেখে ফেলেন আর কি, সমস্যা নেই। দেখেন এই যে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা, অম্লীয় বাফার দ্রবণের মৃদু অম্লের সাম্যাবস্থা, এসিটিক অ্যাসিড বিয়োজিত হইয়া এসিটেট আয়ন আর এইচ প্লাস আয়ন হইছে, এসিটিক অ্যাসিড বিয়োজিত হইয়া এসিটেট আয়ন আর এইচ প্লাস আয়ন, কোনো সমস্যা নাই। তারপরে বরক্রিয়ার সূত্র অনুসারে সাম্য ধ্রুবক কে এ বাই উৎপাদায়ন বাই বিক্রিয়ক আয়ন, কে এ উৎপাদায়ন বাই বিক্রিয়ক আয়ন, কোনো সমস্যা আছে নাই। তারপরে এইচ প্লাস সমান এত, তাহলে যে এইচ প্লাস কে এ ইন্টু অ্যাসিড বাই অ্যাসিডেট আয়ন হয়েছে। ওই যে স্যার আমি এই জায়গায় দিয়েছিলাম কি ডট ডট, আপনারা এই ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় লিখবেন, ঠিক আছে। কি লিখবেন, যে অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অম্ল, আবার অ্যাসিডেটে সোডিয়াম অ্যাসিডেটের উপস্থিতিতে এর বিয়োজন আরও হ্রাস পায়, যা আমি বলছিলাম, এই ব্যাখ্যাটা আপনার এই জায়গায় লিখবেন। এখন সুতরাং আমরা লিখতে পারি, এই যে দেখছি, সুতরাং এইচ প্লাস সমান কে এ অ্যাসিড বাই লবণ বা অম্ল বাই লবণ লেখা আছে। এখন আপনি উভয় পক্ষে কী করলেন, লগ নিলেন, সাইডে লিখতে লিখতে পারেন। তারপরে আবার কি করলেন, মাইনাস লগ এইচ প্লাস আয়ন মাইনাস লগ কে এ লবণ বাই অম্ল, এই যে আমি কি করলাম, মাইনাস ওয়ান দ্বারা প্রত্যেককে গুণ করে দিলাম। তারপরে আসলে কি, এটা সমান নেবো আমি পিএইচ, এটা সমান নেবো পিকে এ, আর এই যে স্যার মাইনাস লগ লবণ অম্ল বাই লবণ আছে, আমি কি করব, লবণটা উপরে নিব আর অম্লটাকে নিচে আনবো। এটার ব্যাখ্যা আমি আপনাকে দিছি, অবশ্যই আমরা আশা করি পারছি। এই হইল আমার কি অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তাহলে চলুন এখন আমরা আসলে দেখি ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ইকুয়েশন। আমরা এক কাজ করি, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর অনুরূপ সমীকরণ আমাদের পি অফ ওএইচ ইজিক্যাল টু পি কে বি প্লাস লগ লবণ বাই ক্ষারক। আমি আসলে প্রথমে এই অংশটুকুতে যাব আর কি যাব, পি অফ ওএইচ ইজিক্যাল টু পি কে বি প্লাস লগ লবণ বাই ক্ষারক। একটু আগে আসলে আমরা পড়ছিলাম কি, অম্লীয় পিএইচ ইজিক্যাল টু পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল, লবণ বাই কি অম্ল, অতটুকু পর্যন্ত আমরা আসলে
প্রতিপাদন করছিলাম অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, আমি এই অনুরূপ একটা ইকুয়েশনে যাব। যদিও এটা আসলে আমার পিএইচ নির্ণয়ের ইকুয়েশন না, তারপরে আসলে আমি এটাকে ওই যে পি অফ ওএইচে আমি পিএইচ এর সাথে কানেক্টেড করে দেবো, সমস্যা নেই। তাহলে চলেন আমরা আসলে ক্ষারীয় বাফার দ্রবণের বিষয়টা যদি একটু মাথায় নিই। সেম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আমাকে কি করতে হবে, সে অল্প পরিমাণে কি হয়েছে, আয়নিত হয়েছে, সাথে OH মাইনাস হয়েছে। সেম ক্ষারে অম্লের জিনিসগুলো মাথায় রাখলেই হবে। এখন আমরা আসলে কি করব, বোর ক্রিয়া সূত্র অনুসারে আমরা জানি ক্ষার সূত্র অনুসারে, বোর ক্রিয়া সূত্র অনুসারে আপনি একটু লিখে নেবেন। তো কি জানবো, KB মানে সাম্য ধ্রুবক। আমি অ্যাসিডের ক্ষেত্রে আমরা ধরি Ka অ্যাসিড আর বি দিয়ে বেস বুঝাই। কি হবে, উৎপাদ আয়ন বাই বিক্রিয়ক আয়ন। উৎপাদকে অ্যামোনিয়াম আয়ন ইনটু কি হবে, হাইড্রোক্সাইড আয়ন। উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, এটা তো অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা আসলে কি করব, এই জায়গায় আমি OH-টাকে এইদিকে নিয়ে আসবো, এটা আমরা জানি। তো OH এর ঘনমাত্রা কি হবে বলেন তো, আমি যদি কোনাকুনি গুণ করি, KB ইনটু হয়ে যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর সাথে নিচে হবে আসলে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। ওকে, এখন আমি আসলে উভয় পক্ষে কি নিয়ে নিব, লগ। আগের মতো আমরা লগ নিলাম, লগ OH মাইনাস সমান, এখন আমরা কি করি, লগ KBটাকে একটু আলাদা করি, প্লাস লগ, হ্যাঁ এই জায়গায় এক কাজ করি, আমরা পরে লিখি যে এই জায়গায় আমরা ব্যাখ্যা দিয়ে ইকুয়েশনটাকে একটু ইয়ে করে ফেলি। ওই যে আমরা অম্লীয় বাফার দ্রবণের সময় যেরকম লিখছিলাম, দেখেন কি লিখব আমরা। ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই তো, সে অল্প পরিমাণে আয়নিত হয়েছে আর OH মাইনাস অল্প পরিমাণে। এখন এর মধ্যে যখন আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড দিলাম, তখন তো সে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, কারণ এটা তীব্র। আমরা জানি এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য এমনি অল্প পরিমাণে বিয়োজিত হয়, এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়ামের প্রভাবের কারণে এর বিয়োজন আরও হ্রাস পায়। কি পায়, আরও হ্রাস পায়। অর্থাৎ আমি বলতে পারি যে এই জায়গায় যে অ্যামোনিয়াম আয়নটা আছে, তার উপরে আসলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তেমন একটা প্রভাব নাই। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রারম্ভিক ঘনমাত্রা আর সাম্যাবস্থার ঘনমাত্রা প্রায় সেম বা অনুরূপ হয়ে যাবে। বিষয়টা ওই যে আমরা অম্লে যেভাবে বলছিলাম যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এমনি কম বিয়োজিত হয়, অ্যামোনিয়াম খুব কম উৎপন্ন করে। এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড যখন আমি দিব, তখন এই অ্যামোনিয়ামে কি করে তার ঘনমাত্রা বাড়ায়, বিক্রিয়া পিছন দিকে দিয়ে দেয়, তার ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তার আদি ঘনমাত্রা সমানই থাকে। এখন তাইলে প্রশ্ন হলো, এই মিশ্রণের মধ্যে আমার অ্যামোনিয়াম আয়নটার কে যোগান দিচ্ছে? উত্তর হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। সুতরাং আমি আসলে এই জায়গায় বলতে, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ইজ ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তেমন প্রভাব নাই, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তখন এই জায়গায় অ্যামোনিয়ামের প্রোডাক্টটা আসলে ওই অ্যামোনিয়াম ক্লোরাইডই দেয়, তাই তার ঘনমাত্রাটা ইজিক্যাল টু তার ঘনমাত্রা লেখা যায়। আর এটাকে আমরা কি বলি, লবণ। আমরা কি বলি, লবণ। অর্থাৎ যে জায়গায় অ্যামোনিয়াম আছে সেটাকে আমি লবণ মনে করতে পারি, অর্থাৎ আমি এই জায়গায় লবণ লিখবো। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমি বা ওই যে এক কাজ করছি, হ্যাঁ আমি লগ নিয়ে নিলাম, যে লগ পরের লাইনে নিই, বা OH মাইনাস সমান KBটাকে একটু আমি আলাদা করে ফেললাম, দিয়ে এই জায়গায় আমি কি লিখবো, এটা তো ক্ষারকের জায়গায় আছে, অর্থাৎ তার আদি ক্ষারকের ঘনমাত্রা। আর এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, লবণ। বুঝতে পারছেন? এখন আমি উভয় পক্ষে কি করে লগ নিয়ে পাই, এখন আমি উভয় পক্ষে কি করছি, লগ নিয়ে পাই। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এই জায়গাটা আমি এই জিনিসটা আমরা বুঝছি আশা করি, এখন আর দরকার নেই আমাদের। ওকে, তাইলে কি হবে এই জায়গায়, পি অফ OH মাইনাস PKB প্লাস পি লগ ক্ষারক বাই কি হবে, লবণ, ক্ষারক বাই লবণ। আচ্ছা,
এখন আমরা ওই যে পি অফ ওইচে যাইতে হবে, পি অফ ওইচে গেলে এই জায়গায় আমার মাইনাস লাগবে, আমি -1 দ্বারা গুণ করে ফেলি, এই সবগুলাকে কি করে নিই, -1 দ্বারা গুণ করে ফেলি সেই আগের মতোই, বা -log OH আয়ন সমান -log KB। আচ্ছা, এখন এই জায়গায় কি হবে, আমরা এই জায়গায় যদি -1 দ্বারা গুণ করি, আমি -1 দ্বারা কেন গুণ করবো, আমি তো এই জায়গায় কি আনতে হবে, পি অফ ওএইচ আনতে চাই, কি আনতে চাই, লগ, আমাদের কি ছিল, পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু -log OH মাইনাস আয়ন। এখন তো আমার মাইনাস আনতে হবে, তা আমি কি করলাম, সবটিকে মাইনাস দ্বারা গুণ দিলাম, দিই, কোনো সমস্যা নেই, -log ক্ষারক বাই লবণ দিলাম -1 দ্বারা গুণ। ওকে, এখন আমি আসলে কি করব, এই যে এটার বদলে আমি কি লিখতে পারি, হলুদ কালার দিয়ে লিখলি, বা পি অফ ওএইচ ওই যে সমান পি অফ কে বি, কিন্তু অফ ওএইচ পি কে বি। এখন এই জায়গায় আসলে আমি কি করব, আমি যদি এই অংশটাও পরিবর্তিত রাখতাম, ওই যে আমরা যে সূত্রটা ছিল আমাদের সূত্রটা কি, লগ এ বাই বি ইজ ইকুয়াল টু log বি বাই এ। এখন আমরা এই জায়গায় কি করব, আমার ইকুয়েশনে প্লাস প্রয়োজন, কি প্রয়োজন, প্লাস। তখন আমরা এই জায়গায় হবে কি, আমি যদি এটাকে এইভাবে করতাম, লগ ক্ষারক বাই লবণ, তো আমি লবণটাকে উপরে নিলে একটা মাইনাস হবে, তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, অর্থাৎ এই জায়গায় হবে লগ, আমার উপরে চলে যাবে লবণ, নিচে চলে আসবে কি, ক্ষারক। আশা করি এটা আমাদের আর কারো সমস্যা নাই। এই হইল, কিন্তু আমার তো আসলে কাজ পি অফ ওএইচ না, আমার কি বের করতে হবে, পিএইচ। আসলে আমরা পিএইচ কেমনে বের করব, ওই যে আমরা কি জানি যে পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14, একটা ইকুয়েশন আমাদের জানা আছে, এটা আসলে পানির আয়নিক গুণফল। এবং তাহলে এই জায়গায় কিন্তু আমি আবার জানি আমরা পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু পি কে ডাব্লিউ পানির আয়নিক গুণফল। এখন আমি এক কাজ করতে পারি, আমি বের করতে চাই পি অফ ওএইচ এর মান, পি অফ ওএইচ যদি এই জায়গায় রাখি, তা আমার কি হচ্ছে, পি কে ডাব্লিউ মাইনাস পিএইচ। এই তো আমি এখন ওই যে এই ইকুয়েশনটাকে উপরে নিয়ে লিখব। আচ্ছা, আমি এই জায়গায় একটা টান দিয়ে আলাদা করে ফেলি অংশটাকে, ওকে। আমি তার পরের লাইন তীর চিহ্ন দিয়ে আমরা দেখাই দিই যে উপরের দিকে গেছি, বাহ, কি হবে, এই অংশটার নিচে থাকুক, সমস্যা নাই। আমরা কি লিখব, পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু পি কে বি প্লাস লগ লবণ বাই ক্ষারক। আচ্ছা, আমি এই জায়গায় লাইনটা আবার একটু লিখছি আর কি, সমস্যা নাই। এখন আমি এটার মান বসাবো, এই জিনিসটা এই জায়গায় লিখছি, বা পি অফ ওএইচ এর বদলে কি লিখবো, পি কে ডাব্লিউ মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু পি কে বি প্লাস লগ লবণ বাই ক্ষারক। এখন আর একটা কাজ করি, আমার তো দরকার পিএইচটা এইদিকে রাখলাম, বাকি সবগুলো আমাকে কি করতে হবে, এটা আমরা মুছে ফেলি, এটা আমার দরকার নেই মনে হয় নাকি। ওকে, এখন আমরা কি করি, বা মাইনাস পিএইচ এটা এইদিকে নিয়ে যাই, নিলে আমার আছে আচ্ছা পি কে বি যেভাবে আছে তা হোক, এটা আছে প্লাস, এদিকে গেলে কি দেবো, মাইনাস পি কে ডাব্লিউ
আমি এই অংশটার পরিবর্তন করলাম না, এই পুরোটাকে মাইনাস লগ লবণ বাই কি হবে ক্ষারক। এখন আমি কি করতে পারি, মাইনাস পি অফ এইচ। এখন আমি আসলে কি করতে পারি, বাহ, এই যে আমার তো দরকার পিএইচ, মাইনাস পিএইচ তো প্রয়োজন নাই। এখন আমি -1 দ্বারা গুণ করে ফেলবো, -1 দ্বারা কি করে ফেলবো, গুণ করে ফেলবো। ও দুঃখিত, এই জায়গায় তোমার মাইনাস ছিল না। আমি কি করছি, এই মুহূর্তে আমি -1 দ্বারা গুণ করে নাই, করছি আসলে কি করছি, আমি পার্শ্ব পরিবর্তন করছি। পিকেবি যেমন আছে, লগ যেভাবে আছে, শুধু এটা প্লাসটা এইদিকে মাইনাস। এখন আমি -1 দ্বারা গুণ করে ফেলবো, কারণ আমার শুধু পিএইচ দরকার। পিএইচ হবে এই জায়গায় হবে মাইনাস পিকেবি, তো এই জায়গায় হবে কি মাইনাস পিকেবি, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস পিকেবি প্লাস পিকে ডাব্লিউ, আর এই জায়গায় হবে মাইনাস। আমি এই জায়গাটা পরিবর্তন করলাম না, যা আছে তার লগ লবণ বাই কি ক্ষারক। এই যে হইল আর কি আমাদের। এখন আমি আপনার প্রয়োজন মনে হলে এটাকে আগে নিয়ে আসে, এইটাই আসলে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, আমি এক কাজ করি, এই একটু সাজাই। অতএব ফাইনাল এনাদার কালার দিয়ে লিখে ফেলি, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ ইজ ইকুয়াল টু পিকে ডাব্লিউ মাইনাস পিকে বি মাইনাস লগ লবণ বাই ক্ষারক। এই হইল আমাদের মূল ইকুয়েশন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা যে পিডিএফ দেখাইলে সেম টু সেমই, ঠিক আছে, আশা করি আমাদের এটা সমস্যা হবে না। তো পিডিএফ আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী